আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি আমরা? চলে আসলাম তোমাদের সাথে তোমাদের বৃত্তি পরীক্ষার ইংরেজি 3 নাম্বার ক্লাস নিয়ে, টেকনিক্যালি 4 নাম্বার ক্লাস নিয়ে। সো আজকে আমরা কিন্তু গ্রামারের আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট মিনস চেঞ্জিং সেন্টেন্স, পাঞ্চুয়েশন, এই সমস্ত কিছু নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাই দ্রুত নিজেরা জয়েন হয়ে যেতে হবে এবং নিজেদের ফ্রেন্ডকে কমেন্ট করে ফেলো, একটু মেনশন করে ফেলো, কেমন? ফ্রেন্ডদেরগুলো কমেন্ট মেনশন করে দাও অ্যান্ড প্লিজ জানাও কে কোথা থেকে জয়েন করছো, আমি একটু দেখি। অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম, রাহিমা অলরেডি জয়েন করে ফেলেছেন, নাসির করেছেন, আতিকুর রহমান করেছেন, এখানে আমি আরো অনেক মানুষকে দেখতে পাচ্ছি। হাই এভরিওয়ান, হ্যালো, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ ক্লাস 8। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো হাবিবা, হাই মিশকাত, ওকে, হ্যালো তানিশা, জানাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছি আমরা বলি ফেলি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী থেকে, এক্সাইটিং। রাজশাহী কিন্তু অনেক সুন্দর একটা শহর, যতটুকু শুনেছি, আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, খুব তাড়াতাড়ি যাবো ইনশাল্লাহ। ওকে, যশোর থেকে, আর কোথা থেকে আছি, রাজবাড়ি, ওকে, হাই। তারপর তারপর হ্যালো হ্যালো হ্যালো। সিপিএসসি, সিপিএসসি মানে বুঝি নেই আপু, একটু ভেঙে বলো। হ্যালো তুলতুল, চেষ্টা করব নিজের নামটা একটু বলে ফেলার, আমিও একটু মনে রাখার চেষ্টা করব, বাট ম্যাক্সিমাম সময় বাবা মায়ের আইডি নাম ধরে ডেকে ফেলতে পারি, সো আগে থেকে সরি বলে নিচ্ছি। ইউটিউব থেকে, ওকে, ইউটিউব থেকে এখানে, ওকে ফাইন। সুনামগঞ্জ, কক্সবাজার, সিলেট, ফরিদপুর, কুমিল্লা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সকল স্টুডেন্টরা কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। এখনো যারা নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করনি, প্লিজ একটু কমেন্ট বক্সে তাড়াতাড়ি মেনশন করে ফেলো, আমিও একটু দেখতে চাই কে কোথা থেকে জয়েন করেছো এবং কেমন যাচ্ছে তোমাদের দিনকাল। আমরা আর 1 মিনিট সময় নিব। ওকে, তোমাদের সাথে আছি আমি ইফাত খলিল ইকরা, জয়েন করছি তোমাদের সাথে ইংলিশের আরেকটা এক্সাইটিং ক্লাস নিয়ে, যেখানে আমরা চেঞ্জিং সেন্টেন্স, পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন নিয়ে কথাবার্তা বলবো। সো তোমরা একটু তাড়াতাড়ি আপুকে জানাও এইগুলা নিয়ে তোমাদের কি কি প্রবলেম আছে। সমস্যা নেই আপু, আমার যেহেতু লাইভটা 2 জায়গায় চলছে, 10 মিনিট স্কুল মেইন পেজেও চলছে এবং ক্লাস 8 সুপার স্টুডেন্টসেও চলছে, সো তোমরা যেখান থেকে জয়েন করতে চাও করতে পারো, নো ওয়ারিজ। ওকে, সো ইয়েস, আমাকে একটু তাড়াতাড়ি জানাও। অলরাইট, ঠিক আছে, এটা ভালো প্রশ্ন করেছো যে আপু ক্লাস হারায় যায় তখন কি করব। কিছুই না, জাস্ট শেয়ার করে ফেলো ক্লাসটা নিজেদের প্রোফাইলে, সো দ্যাট তোমার প্রোফাইলে তুমি ক্লাসটা খুঁজে পাও। হ্যাঁ, অবভিয়াসলি আমরা যেহেতু অনেক ক্লাসেস করি, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্লাসেস আমাদের মিস হয়ে যায়, তাই আমরা চেষ্টা করি যে আমরা যেন এই জিনিসটা শেয়ার করে রাখি। যদি ক্লাসটা শেয়ার করে রাখো নিজের প্রোফাইলে, তাহলে তোমার প্রোফাইল থেকে খুঁজে পাওয়াটা কিন্তু অনেক ইজি হবে। আচ্ছা, আমাকে একটু তাড়াতাড়ি জানাও তো, চেঞ্জিং সেন্টেন্স আর পাঞ্চুয়েশন নিয়ে কার কি সমস্যা আছে? Good as always, okay. All clear. All clear মানে কি কোনো সমস্যা নাই? ওকে, এখানে শিবা রেডি হয়ে গিয়েছেন। অনেক সমস্যা, আচ্ছা জানাও অনেক সমস্যাগুলো কি কি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এর প্রবলেম, ওকে, 1 টপিক ডান, ঠিক আছে। অ্যাফার্মেটিভ, নেগেটিভের প্রবলেম, আর কিসের প্রবলেম? চেঞ্জিং সেন্টেন্সের প্রবলেম হয়। চেঞ্জিং সেন্টেন্স কি অ্যাজ আ হোল প্রবলেম হয় নাকি অল্প কিছু প্রবলেম হয়? আগের ক্লাসগুলো আপু তোমরা ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে পেয়ে যাবা, সেখানে কিন্তু অলরেডি আগের ক্লাসগুলো ফিচার করা হয়ে গিয়েছে। সো তোমরা ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপটা ফলো করলে কিন্তু তোমাদের আগের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। এখন আমরা যেহেতু বৃত্তি রিলেটেড এই ক্লাসগুলাই করছি, সো আমার মনে হচ্ছে যে এই ক্লাসগুলো তোমরা এভাবে পেয়ে যাবা, কেমন? ওকে, চলো এখন তাহলে আমরা মেইন ক্লাসে চলে যাই। অ্যান্ড আগেন যারা জানতে চাচ্ছ, আমার নাম ইফাত খলিল ইকরা, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার সাবজেক্টের নাম হচ্ছে ইসোল, ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস, এবং আমি আছি 10 মিনিট স্কুলে অ্যাজ এন ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। সো চলো আমরা তাহলে শুরু করে ফেলি আজকের ক্লাসটা। সবাই কি খাতা কলম নিয়ে রেডি? সবাই কি খাতা কলম নিয়ে রেডি? দ্রুত কমেন্টস করো। হ্যাঁ আপু রেডি। পাঞ্চুয়েশন ক্লিয়ার, পাঞ্চুয়েশন বানান ঠিক করতে হবে শিবা। পাঞ্চুয়েশন ক্লিয়ার হলো, চেঞ্জিং সেন্টেন্সে ইস্যু হয়, নো ওয়ারিজ, আপু তো আছি।
ওকে, প্যাসিভে প্রবলেম হয়, ঠিক আছে, নোটেড। প্যাসিভটা একটু দেখতে হবে তাহলে আমাদের। ওকে, রেডি? রেডি হলে থামস আপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমার রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাস আমরা এর আগের দিন করেছি, সো একটু ওই ক্লাসটা তুমি দেখে নিও। চলো ডান, চলো আমরা চলে যাই। সর্বপ্রথম তোমরা আপুর সাথে আজকে সলভ করতে করতে শিখবে। প্রতিদিন তো আমি দেখা যায় যে রুলস আগে বলি, দেন তোমাদেরকে মানে ব্যাপারগুলোকে ক্লিয়ার করি। চলো আজকে ডিফারেন্ট কিছু করি, আজকে তোমরা সলভ করো, এন্ড সলভ করতে করতে আমরা শিখবো। হাউ অ্যাবাউট দ্যাট? আমরা আজকে সলভ করতে করতে শিখবো। সো শুরুতে এই তিনটা সেন্টেন্স একটু সলভ করে ফেলি তো আমরা। একটু তাড়াতাড়ি, যারা অলরেডি খাতা কলম নিয়ে বসে গেছি তারা এটা একটু সলভ করে ফেলি। ইয়েস, শুরু করে দিই। অলরেডি আমি এখানে কাকে দেখতে পাচ্ছি, আমি নামটা পড়তে পারছি না। কিছু কিছু প্রবলেম আছে, ওগুলা কেমনে সলভ করব? কিরকম প্রবলেম তমা বলেন, চেষ্টা করি আপনার প্রবলেম সলভ করার। Okay, no one Rahman can do this. Okay. I could not helping the আচ্ছা, আরেকটা আমি এ আর বি এর উত্তর পেয়ে গেছি, মানে 1 নাম্বার 2 নাম্বারটা পেয়ে গেছি। এই 3 নাম্বারটা বলো। তিন নাম্বারটা আচ্ছা, নাম্বার 3 পাচ্ছি না। ওকে, ঠিক আছে আপু, তিনটা উত্তর তোমাদের কাছ থেকে পেলাম। এবার আসো আপু বুঝাই কিভাবে কোনটা লিখতে হবে। নাম্বার ওয়ান ইজ হিয়ার, সেটা হচ্ছে অনলি রহমান ক্যান ডু দিস। চলো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। এটা একটা কি সেন্টেন্স বলো তো? পজিটিভ সেন্টেন্স। এটাকে কি বলেছে? নেগেটিভ করতে। সো আমার প্রথমত যখন আমি চেঞ্জিং সেন্টেন্স করব আপু, আমার ইনস্ট্রাকশনস গুলোর দিকে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। এটা কি ইন্টারোগেটিভ করতে বলছে, নাকি নেগেটিভ করতে বলছে, নাকি পজিটিভ করতে বলছে, সবকিছু তুমি এই ইনস্ট্রাকশন প্যানেল থেকে বুঝবে। আমি কয়েকজনকে দেখলাম যেটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে ফেলছো, সো এটা ইন্টারোগেশন না আপু, এটা কিন্তু নেগেটিভ। এবং নেগেটিভ মানে এটা নিজেও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স আর মেন্ট টু বি এন্ডেড উইথ আ ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে। এটাকে যদি তুমি কোয়েশ্চেন মার্ক দাও বা এক্সক্লেমেশন মার্ক দাও, একদম কেটে গোল্লা দিবে, ঠিক আছে? সো এটা একটা করা যাবে না। নাম্বার 2 হচ্ছে, এটা একটু সলভ করি। অনলি এর একটা রুল আছে। অনলি এর রুলটা কাদের কাদের মনে আছে একটু দ্রুত কমেন্ট সেকশনে লেখো, ততক্ষণে আমি সলভ করে দেই। অনলি তুমি যদি ব্যক্তির জন্য লেখো, ব্যক্তি মানে মানুষ, তাহলে হবে নান বাট। কি হবে? নান বাট। কখন হবে? যখন অনলিটাকে তুমি কোনো অনলি দিয়ে ব্যক্তির নাম থাকবে। অনলিকে আমরা 3 ভাবে পরিবর্তন করি যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাই। অনলি যদি ব্যক্তি হয় তাহলে নান বাট লিখবো, যদি বস্তু হয়, যদি হয় কোনো বস্তু মানে অবজেক্ট, বস্তু হলে লিখবো নাথিং বাট। আর যদি কোনো নাম্বার হয়, যদি কোনো নাম্বার হয় তাহলে লিখবো আমরা সংখ্যার ক্ষেত্রে not more than or less than। কি কি বললাম আপু? যদি অনলি একটা নাম্বার হয়, ইন দ্যাট কেস নট মোর দেন বা লেস দেন। যদি বস্তু হয় তাহলে নাথিং বাট, আর যদি ব্যক্তি হয় তাহলে নান বাট। অনলি এর সাথে তোমরা খেয়াল করবা
কোন নাউনটা আছে, এটা কি কোনো ব্যক্তির নাম আছে নাকি কোনো বস্তুর নাম আছে নাকি কোনো নাম্বার আছে। যদি ব্যক্তির নাম থাকে তাহলে চেঞ্জ হবে নান বাট রহমান ক্যান ডু দিস, অথবা তুমি দিতে পারো নো ওয়ান বাট, অথবা তুমি দিতে পারো নো ওয়ান বাট, দুইটাই হয়। নান আর নো ওয়ান ইজ দ্য সেম থিং, সো নান বাট অথবা নো ওয়ান বাট রহমান ক্যান ডু দিস, তুমি এটা লিখতে পারো। আরেকটা জিনিস তুমি লিখতে পারো আপু, সেটা হচ্ছে যখন তুমি বস্তুর ক্ষেত্রে ইউজ করবা, বস্তুর ক্ষেত্রে তুমি লিখবা নাথিং বাট। ধরো অনলি দিস ক্যান বি ডান ইন দ্য ফিউচার, নাথিং বাট দিস ক্যান বি ডান ইন দ্য ফিউচার। আমরা একটা খুব কমন সেন্টেন্স পাই, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। খেয়াল করবা আল্লাহকে তো আমি কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী দ্বারা আসলে ডিফাইন করতে পারবো না বা অলমাইটিকে পারবো না, ইয়েট আমরা সেই ক্ষেত্রে নান বাট ইউজ করব, নাথিং বা নট মোর দেন আমরা ইউজ করব না। ঠিক আছে, বুঝে গেছে আপু? ক্লিয়ার? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাস্ট থাকলে কি করব? মাস্ট থাকলে দিব ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, কিন্তু এখানে যেহেতু অলরেডি হেল্প শব্দটা আছে তাই আমি এটার সাথে ক্যান নট বাট ইউজ করব। আই ক্যান নট বাট হেল্প দ্য নিডি, আই মাস্ট হেল্প দ্য নিডি, এটা যখন আমরা নেগেটিভে করব তখন খেয়াল করব যে আমি লিখব আই ক্যান নট বাট হেল্প দ্য নিডি, অথবা আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য নিডি। যদি তুমি হেল্প লিখতে চাও, যদি তুমি হেল্প লিখতে চাও তখন তোমাকে হেল্পিং লিখতে হবে আপু। আই ক্যান নট বাট হেল্প দ্য নিডি অথবা আই ক্যান নট হেল্প হেল্পিং দ্য নিডি। যদি ক্যান নট হেল্প দাও তারপর একটা আইএনজি দিতে হবে। ঠিক আছে, বুঝে গেছি? নাম্বার 3, অ্যাজ সুন অ্যাজ এর রুল। অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য রুম, যত তাড়াতাড়ি আমি রুমটাতে আসলে প্রবেশ করেছি, দ্য ফ্যান স্টপ, ফ্যানটা বন্ধ হয়ে গিয়েছে। সো নো সুনার হ্যাড আই এন্টার দ্য রুম দেন দ্য ফ্যান স্টপড, যত তাড়াতাড়ি না আমি প্রবেশ করেছি তার পরপরই ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তাহলে এটা কি হবে? নো সুনার হ্যাড হবে, সেন্টেন্সের মাঝখানে টুকরো হবে, তারপরে দেন হবে। দেনের বানানটা সব সময় খেয়াল রাখতে হবে, THAN, THEN না কিন্তু। ঠিক আছে, বুঝে গেছি? 3টা ডান, পরেরটায় চলে যায় আপু। নান বাট নাথিং বাটের পরে দেন এনি আদার মোস্ট আদারের কোনো মিল নাই আপু। নান বাট নাথিং বাট হচ্ছে শুধু অনলি এর রুলে, যদি দেন এনি আদার বা দেন অল আদার মোস্ট আদার করতে চাও সেগুলো কিন্তু ডিগ্রির ক্ষেত্রে পড়ে যাবে, খেয়াল রেখো। আবার দেনের বানানো ভুল করা যাবে না, বুঝছি? পরেরটায় যাই। THEN আর THAN এর মধ্যে পার্থক্য তোমাকে বুঝাই রূপা। THEN মানে হচ্ছে তারপর অথবা শেষে অথবা সামথিং এরকম, কিন্তু তুমি যদি THAN দাও সেটার অর্থ হতে পারে এরপর, আর হতে পারে হচ্ছে চেয়ে। দেন মানে কোনো কিছুর পরে বুঝালে, আর দেন THAN তখন হবে তুমি কোনো কিছুর চেয়ে যখন বুঝাও। দেন এনি আদার, দ্যাট মিনস একটার চেয়ে আরেকটা বেশি ভালো। তারপরে তুমি যদি বলো নো সুনার হ্যাড দেন দ্য ফ্যান স্টপ, এর পরে গিয়ে ফ্যানটা বন্ধ হয়েছে, মানে আগে একটা কাজ হয়েছে তারপরে আরেকটা কাজ হয়েছে। সো পরে অর্থে দেন, আর পরপর কোনো কিছু হচ্ছে দেন টেন। ওকে, চলো পরেরটায় যাই নাকি আবার বুঝাইতে হবে? আচ্ছা, যারা বুঝি নাই, স্টিল বুঝি নাই, তাদেরকে আরেকবার একদম ছোট্ট করে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আমরা 3টা রুল পড়ছি আজকে। প্রথমে অনলি এর রুল, মাস্টের রুল, অ্যাজ সুন অ্যাজ এর রুল। ঠিক আছে, কোনো সেন্টেন্স যদি অনলি দ্বারা শুরু হয় তাহলে আমরা সেন্টেন্স এবং সেন্টেন্সের পরে যদি ব্যক্তি থাকে, অনলি দ্বারা শুরু হয় এবং সেন্টেন্সটাতে যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে সেটা হবে নাথিং বাট। যখন এটা নেগেটিভ করবা তখন নান বাট দিয়ে শুরু করবা, নেগেটিভ করা
তারপর তুমি নাম লিখবা, তারপরে বাকি সেন্টেন্স লিখবা, ঠিক আছে? এরপর তুমি যদি দেখো যে অনলি এর পরে কোনো বস্তুর নাম আছে, বস্তু মানে অবজেক্ট, পেন, পেপার, পিপল, এনিথিং, তাহলে সেটা হচ্ছে বস্তু, এবং বস্তু থাকলে নাথিং বাট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং পরবর্তী সেন্টেন্সটা এখানে বসানো যাবে। আর যদি দেখো কোনো নাম্বার, only a few people came, not more than a few people came, ঠিক আছে? অল্প কিছু মানুষ এসেছিল, অল্প কিছু মানুষ ছাড়া আর কেউ আসে নাই। সো তুমি নট মোর দেন বা নট লেস দেন দিয়ে সেন্টেন্সটা লিখবা। বুঝে গেছো আপু? এটা গেল অনলি। মাস্ট, কোনো সেন্টেন্সে যদি মাস্ট থাকে, এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে পারো। কিন্তু তুমি যদি ক্যান নট হেল্প লেখো তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আর যদি ক্যান নট বাট লিখো তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে না। এই গেল রুল নাম্বার 2। রুল নাম্বার 3 হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কোনো সেন্টেন্স যদি অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হয়, সেই সেন্টেন্সটাকে তুমি যখন নেগেটিভে নিবা তখন তুমি শুরুতে দিবা নো সুনার হ্যাড, তারপর অ্যাজ সুন অ্যাজ এর পরে যে কমাটা থাকে না, এই কমাটা তুলে দেন ইউজ করবা, THAN। তাহলে নো সুনার হ্যাড ডট ডট মানে সেন্টেন্সের মাঝখানের অংশ, মানে প্রথম অংশ, তারপরে দেন, তারপর বাকি অংশ। বুঝছি? 2 আর 2 এর পার্থক্য কি? 2 মানে হচ্ছে থেকে চেয়ে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, সে হাঁটার জন্য অনেক দুর্বল। এক টু হচ্ছে একটু, মানে এর অর্থে, আর একটা হচ্ছে চেয়ে অর্থে। এনি আদার মোস্ট আদার ডিগ্রি, এনি আদার মোস্ট আদার ডিগ্রি, ওটার সাথে এটা মিলায় না, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভে যাচ্ছি। ওকে, তারপরটা করো, এভরি টিচার লাভস আ গুড স্টুডেন্ট, এভরি টিচার loves a good student। তারপর he is always helpful to others, everybody wants peace, there is no no use of this law। এগুলা করে ফেলি তাড়াতাড়ি আপু। ওকে, 1 মিনিট সময় নিচ্ছি, তাড়াতাড়ি। এসব কঠিন, ইজি ইজি গুলাই তো দিলাম। না আপু, আমাদের ন্যারেশন নেই, ফরচুনেটলি স্পিকিং আমাদের ন্যারেশন নেই। আর 20 সেকেন্ড। জি নাইম বলেন। আর 20 সেকেন্ড, 3টা পর্যন্ত আমি অ্যান্সার পেয়ে গিয়েছি, আমার আর একটার অ্যান্সার দরকার। জারিফ, হেল্পফুল বানানটা ঠিক করে ফেলেন। ওকে, শারমিন, আর দুটো দেখতে চাই খুব তাড়াতাড়ি। পারলে শান্তি লাগবে, তুমি যখন পারবা তখন তোমার খুবই শান্তি লাগবে। যখন দেখবা যে না আমি পারতেছি না, মানে খুব বেশি প্যারা লাগতেছে, তখন আসলে শান্তি লাগবে না, তখন আর করতেও ইচ্ছা করবে না। সো চেষ্টা করবো যে আমরা একটু কোপ আপ করা ট্রাই করি। ওকে ডান, চলো এবার আমি সলিউশন দিয়ে ফেলি। এভরি টিচার লাভস আ গুড স্টুডেন্ট,
এটা নেগেটিভ করতে বসে, তাই না? এটা দুইভাবে নেগেটিভ করা যায়। নাম্বার 1, দেয়ার ইজ নো টিচার বাট লাভস আ গুড স্টুডেন্ট, অথবা আমি উল্টাটা করতে পারি, দেয়ার ইজ নো টিচার হু ডাজন্ট লাভ আ গুড স্টুডেন্ট। এটা দুইটাই হবে, ঠিক আছে? তুমি যদি এভরিকে চেঞ্জ করতে চাও আপু, তখন তুমি দেয়ার ইজ নো দিয়ে শুরু করতে পারো, দেয়ার ইজ নো ডট ডট বাট বাকিটা। অথবা তুমি লিখতে পারো দেয়ার ইজ নো ডট ডট হু বাকিটা, যদি ব্যক্তি হয়। আর যদি বস্তু হয় তাহলে হোয়াট, যদি কোনো প্রাণী হয় তাহলে হুইচ, এরকম ভাবে তুমি এটা লিখতে পারো। নাম্বার 1 তো গেল। নাম্বার 1 নিয়ে কনফিউশন আছে, যদি তোমার কোনো সেন্টেন্স এভরি দিয়ে শুরু হয় এবং সেটাকে নেগেটিভ করতে বলা হয়, তুমি দেয়ার ইজ নো দিয়ে শুরু করবা, দেয়ার ইজ নো সেন্টেন্সের শুরুটা লিখবা, তারপর লিখবা বাট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ। এরপরে তুমি পরেরটায় চলে যাও। তুমি চাইলে এটাকে আরো একটা ভাবে চেঞ্জ করতে পারো, দুইটাই হবে, যে কোনো একটা লিখবা, দুইটা লেখার দরকার নাই। এনি ওয়ান তুমি পড়ো, সেটা হচ্ছে দেয়ার ইজ নো টিচার হু ডাজ নট লাভ আ গুড স্টুডেন্ট। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 দেখি, হি ইজ অলওয়েজ হেল্পফুল টু আদার্স, সে সবসময় বাকিদের সাহায্য করে। হি ইজ নেভার, অলওয়েজ থাকলে নেভার হবে, এবং যে ওয়ার্ডটা অলওয়েজ এর সাথে আছে, যে ভার্ব আছে, সেটার অপোজিট হবে। অ্যাডজেক্টিভ বা ভার্ব যেটা থাকবে সেটার অপোজিট হবে। হি ইজ অলওয়েজ, অলওয়েজ এর অপোজিট হবে নেভার, তারপর হেল্পফুল এর অপোজিট হবে আনহেল্পফুল, ঠিক আছে? সো এটা অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করতে হবে। কি করতে হবে আপু? অলওয়েজ চেঞ্জ হয়ে নেভার হবে, এবং পরবর্তীতে কি হবে? রাইট, অপোজিট হবে। সো এখানে অপোজিট হবে। এভরিবডি ওয়ান্টস পিস, কোয়েশ্চেন মার্ক। খেয়াল করো, এটা কিন্তু নেগেটিভ না, অনেকে নেগেটিভ করছো, এটা নেগেটিভ না আপু, এটা কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? হু ডাজ নট ওয়ান্ট স্পিচ, পিস। আচ্ছা, এবার একটা জিনিস, ইন্টারোগেটিভ করার সময় খেয়াল রাখবা, ইন্টারোগেটিভটা সবসময় নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা পজিটিভ ইন্টারোগেটিভ হবে। যদি এটা একটা রুল, পজিটিভ যে সেন্টেন্সটা থাকবে সেটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। আচ্ছা, জায়গা নাই। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তখন সেটা পজিটিভ ইন্টারোগেটিভ হবে। এটা মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। এটা কিসের জন্য মনে রাখবা আপু? ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পজিটিভ নেগেটিভ হবে যদি সেন্টেন্সটা ইটসেলফ নেগেটিভ হয়, আর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে যদি সেন্টেন্সটা ইটসেলফ পজিটিভ হয়। কেমন? তাহলে খেয়াল করো, এটা কি করলাম আমি? এভরিবডি ওয়ান্টস পিস, হু ডাজ নট ওয়ান্ট পিস, ঠিক আছে? এভরিবডি চেঞ্জ হইলো, উল্টা হইলো, ডাজ নট, এভরিবডি পজিটিভ হবে নেগেটিভ, ডাজ এর পরে আমি নট লাগাইলাম, ওয়ান্ট পিস, তারপরে কোয়েশ্চেন মার্ক। এবার খেয়াল করো, ওয়ান্টস হইছে না, এই তাহলে এস কোথায় গেল? ডাজ লেখার কারণে এসটা উঠে যাবে, মনে রাখবা, ডাজ লেখার কারণে এসটা উঠে যাবে। এইভাবে হচ্ছে আমরা এই সেন্টেন্সটা করব। লাস্ট সেন্টেন্স, দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এটাও কিন্তু ইন্টারোগেটিভ। এবার দেখো, এটা কিন্তু নিজেই নেগেটিভ সেন্টেন্স, রাইট? এটা পজিটিভ ছিল, আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, আর নেগেটিভ থাকলে কি করব? পজিটিভ ইন্টারোগেটিভ করব। সো পজিটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল? নো ইউজ অফ দিস ল। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস ল? নাথিং, ঠিক আছে? বুঝি নাই আপু, বলেন। ফারজানা জিজ্ঞেস করছিলেন কিছু একটা, বলেন। Isn't there no use of law? না মারিয়াম, হবে না এটা। না, what দিয়ে হবে, এটা what দিয়ে হবে। Isn't there any use of this law? এটা আবার পজিটিভ হয়ে যায়। সো আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, সো এই জন্য what দিয়ে করব। ফারজানা কোন একটা প্রশ্ন করছিলেন, এরপরে উনি বুঝলাম না কোথায় গায়েব হলেন। সো ঠিক আছে, আচ্ছা 3 বুঝেন নাই শারমিন,
3 হচ্ছে আপু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি যখন পরিবর্তন করবা, পজিটিভ সেন্টেন্স থাকলে সেটাকে আগে নেগেটিভ সেন্টেন্সে নিবা, তারপর সেটাকে পরিবর্তন করবা। এভরিবডি ওয়ান্টস পিস, নোবডি ওয়ান্টস পিস, হু ডাজ নট ওয়ান্টস পিস, ওয়ান্টস পিস, ঠিক আছে? হু ডাজ নট ওয়ান্ট পিস, গেল, বুঝে গেছি? লাস্টেরটা বুঝি নাই। লাস্টেরটা হচ্ছে ভাইয়া সেম ইন্টারোগেটিভ, এটা ছিল নেগেটিভ পজিটিভ সেন্টেন্স, এটা হয়ে গেছে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? সো এটা যদি একটা পজিটিভ সেন্টেন্স হয়, খেয়াল করো এটা নিজে একটা নেগেটিভ সেন্টেন্স, রাইট? দেয়ার ইজ নো ইউজ অফ ইট, এটার কোনো ব্যবহার নাই। এরকম সেন্টেন্স পাইলে আমরা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করব। ওয়ার্ড দিয়ে পরিবর্তন করব, এটার কি কোনো ইউজ আছে? নাই। তাহলে এটার ইউজ কি? নাই। What is the use of it? Is there any use of this law? হতে পারে, তুমি যদি is there দাও তাও হতে পারে। এটাও হতে পারে, বাট ইজেন্ট দিও না, ইজেন্ট দিলে আবার নেগেটিভেই তুমি যাচ্ছ, সো ওটা হবে না। সো নীলা তোমারটা কারেক্ট, আদনান তোমারটা কারেক্ট, আফরিন তুমিও দিতে পারো, ঠিক আছে? ইজ দেয়ার দিতে পারবা। এভরিবডি থাকলে হু অক্সিলারি নট, হ্যাঁ এভরিবডি থাকলে হু অক্সিলারি নট, আবার যদি এভরি ওয়ান থাকে তখনও হু, বাট এভরিথিং হলে কিন্তু হোয়াট। সো এটা ডিপেন্ড করবে তুমি ব্যক্তি নিচ্ছ না বস্তু নিচ্ছ, কেমন? চলো এবার এগুলা করি। এখানে অ্যাসার্টিভ এক্সক্লামেটরি আছে, তাহলে এবার আমরা এটা চেঞ্জ করি। ওকে আনহা, ঠিক আছে, খেয়াল রাখবো, চেষ্টা করব খেয়াল রাখার। ওকে এগুলো চেঞ্জ করি। হ্যাঁ প্রশ্ন করেন নাই, আছি তো। দুইটা প্রবলেম, কি কি দুইটা প্রবলেম? নাইমের প্রশ্নটা আমি পাই না, নাইম প্রশ্নটা একবার করেন তো। ওকে আর 30 সেকেন্ডস। একটু বেশি লেট জয়েন অরণ্য, আমরা অলরেডি আধা ঘন্টা পড়ে ফেলেছি। ওকে আরো প্র্যাকটিস লাগবে, ঠিক আছে দেখি আর কিছু প্র্যাকটিস আপনাদেরকে দেওয়া যায় কিনা।
রাইট ফর্ম ভার্বসের পরে উইথ উইদাউট লুজের প্র্যাকটিস করলে ভুলে যাই কোনটা। ওকে ডান, চলো আমরা সলিউশন দেখি। আচ্ছা আমাকে বলো তোমাদের কি আরো প্র্যাকটিসেস লাগবে কিনা। ঠিক আছে, এবার অ্যান্সার দেখি, আমরা সলভ দেখি। হোয়াট আ চার্মিং সাইট ইট ওয়াজ, এটা কতটা সুন্দর একটা সাইট ছিল, তাই না? হোয়াট আ চার্মিং সাইট ইট ওয়াজ, এটাকে যখন আমি অ্যাসার্টিভে আনবো, খেয়াল করো সেন্টেন্সটা ইটসেলফ ইজ ইন এক্সক্লামেটরি। এই সেন্টেন্সটা কিসে আছে? এটা আছে এক্সক্লামেটরিতে। সেন্টেন্সটা নিজেই একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? সো একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে এখন যদি আমি চেঞ্জ করতে চাই আপু, তাহলে কি করব? ওকে, তাহলে আমি অ্যাসার্টিভে নেওয়ার সময় খেয়াল করব ইট ওয়াজ আ ভেরি চার্মিং সাইট, এটা একটা অনেক চার্মিং একটা সাইট ছিল। চার্মিং মানে কি? সুন্দর। এটা অনেক চার্মিং একটা সাইট ছিল। হোয়াট আ চার্মিং সাইট ইট ওয়াজ। চেঞ্জ করলাম কিভাবে? হোয়াট উঠে যাবে, ইট যেহেতু সাবজেক্টিভ সামনে আসবে, ইট ওয়াজ একসাথে ধরে বসাই দিলাম এবার যেহেতু এ আছে এবং হোয়াট হয়েছে, এই দুইটার জন্য ভেরি হবে, হোয়াটের জন্য ভেরি হবে, এর জায়গায় বসে যাবে চার্মিং সাইট। বুঝছি কিভাবে? যদি এ না থাকতো তাহলে শুধু হাউ দিয়ে হতো। ঠিক আছে, হাউ চার্মিং সাইট ইট ওয়াজ। যদি এমন থাকতো সেন্টেন্সটা, তাহলে চেঞ্জটা কি হতো আপু? ইট ওয়াজ চার্মিং সাইট। কিন্তু এই সেন্টেন্সটা আসলে হয় না। কেন হয় না? এ নাই তাই। তো এক্স্যাক্টলি এটা তো হবে না, বাট যদি এ না থাকে তাহলে হাউ দিয়ে হবে, আর যদি এ থাকে তাহলে হোয়াট দিয়ে হবে। মনে থাকবে আপু? তো যারা হাউ দিয়ে চেঞ্জ করার কথা জিজ্ঞেস করতেছিলা, এর জন্য এটা চেঞ্জ হবে, মাথায় রাখবা। তারপর আই উইশ আই কুড মিট হিম, ইফ অনলি আই কুড মিট হিম, অর ওহ টু মিট হিম। এটা একটু অ্যাডভান্স হয়ে যায়, ওহ টু মিট হিম, বাট তোমরা চাইলে শুধু অতটুকুতেই রাখতে পারো, ইফ অনলি। এবার ইফ অনলি কেন? আই উইশ আই দিয়ে যা থাকবে, আই উইশ আই কুড মিট হিম, আই উইশ আই ওয়ার এ বার্ড, ইফ অনলি আই ওয়ার এ বার্ড, এরকম অ্যান্সারসগুলো আসবে। সো আই উইশ থাকলে ইফ অনলি দিয়ে পরিবর্তন হবে। আই উইশ যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে তাহলে সেটা, সরি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি নেওয়ার জন্য ইফ অনলি হবে না, শুধু অনলি হবে না, ইফ অনলি দিতে হবে। তুমি যদি শুধু অনলি দাও আনহা তাহলে ভুল হবে, তাই ইফ অনলি দিতে হবে। ইফ অনলি আই কুড মিট হিম। ওকে, এরপর বাকিটা সেম থাকবে, ওটা আবার চেঞ্জ হবে না। এরপর একটা এক্সক্লামেশন মার্ক দিবা, ভোলা যাবে না। এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে এক্সক্লামেশন মার্ক ইজ আ মাস্ট হ্যাভ। তারপর দ্য পদ্মা ইজ আ ভেরি মাইটি রিভার, পদ্মা অনেক শক্তিশালী একটা রিভার মানে নদী। হাউ মাইটি আ রিভার দ্য পদ্মা ইজ, পদ্মা কতটা শক্তিশালী একটা রিভার হতে পারে, তাই না? এইটা হতে পারে, অথবা তুমি দিতে পারো হোয়াট আ মাইটি রিভার দ্য পদ্মা ইজ। এটা আসলে দুইটাই হবে। আই উড প্রেফার তোমরা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করো, আমি প্রেফার করব তোমরা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করো। হাউটা একটু কঠিন হয়ে যায়, তাহলে ওটা না দিই, বাট ওয়ার্ড দিয়ে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। শুড ইফ, শুধু ইফ হবে না আপু, না, শুধু ইফ হলে প্রশ্ন হয়ে যাবে। শাহিনুর রহমান আইডি থেকে যিনি আছেন, শুধু ইফ দিলে উপরেরটা প্রশ্ন করতেছে আপু, উপরটা দিলে হবে না। শুধু অনলি দিলেও হবে না, শুধু ইফ দিলেও হবে না, দুইটা একসাথে দিতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, 2 নংয়ের রুল হচ্ছে আই উইশ যদি এক্সক্লামেটরিতে থাকে, এটা সরি অ্যাসার্টিভে থাকে, এটাকে এক্সক্লামেটরি নিতে হলে ইফ অনলি হবে। আমি লিখে দেই,
আচ্ছা অ্যাসার্টিভে যদি আই উইশ থাকে তাহলে সেটা এখানে এসে মানে এক্সক্লামেটরিতে এসে ইফ অনলি হবে। আই উইশ উঠে গিয়ে ইফ অনলি হবে, লাস্টে একটা এক্সক্লামেশন সাইন হবে। বুঝছি? আচ্ছা এরপরে আপু আমরা লাস্টেরটাই চলে যাই। ওয়াজ নট দ্য জার্নি এনজয়েবল, জার্নিটাকে এনজয়েবল ছিল না, এটাকে যদি অ্যাসার্টিভ করি দ্য জার্নি ওয়াজ ভেরি এনজয়েবল। নট উঠে গিয়ে পজিটিভ বসবে, খেয়াল করো আগেরটাও সেম ছিল, উপরের সেন্টেন্সটা নেগেটিভ হলে নিচের সেন্টেন্সটা পজিটিভ। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ইন্টারোগেটিভটা পজিটিভ হবে, আবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা পজিটিভ হয় ইন্টারোগেটিভটা নেগেটিভ হবে, এরকম ভাবে হবে। ঠিক আছে আপু পারি না, একটু লিখে দেন প্লিজ। ডিগ্রি আর ভয়েস, আচ্ছা ঠিক আছে, ডিগ্রি আর ভয়েসের রুলস আমরা ডিসকাস করে ফেলি। হাউ অ্যাবাউট দ্যাট? আমরা ভয়েস চেঞ্জটা একটু শিখে ফেলি, ডিগ্রি এগুলো ইয়া করি। ঠিক আছে আরো তো এক্সারসাইজ আছে আপু, আমরা পাঞ্চুয়েশনের এক্সারসাইজ করব না? আমরা তো পাঞ্চুয়েশনের এক্সারসাইজ করব। ওকে if I could be a bird, if I wish I were a bird, if I were a bird, if I were a bird হলে হয় না আপু, if only I were a bird হলে তোমার হচ্ছে এক্সক্লামেশন দেওয়াটা ইজি। if I were a bird হলে তুমি ইয়াতে লিখতে পারবা না, এক্সক্লামেশনে লিখতে পারবা না, প্রবলেম হচ্ছে সেটা। ঠিক আছে ওকে ভয়েস আর ডিগ্রি রুলস লাগবে, কার কার লাগবে? হ্যাঁ ডিগ্রি ভয়েস লাগবে, লাগবে না বলো। ডিগ্রি পারি না। ইম্পারেটিভ সেন্টেন্স, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের তো অনেকগুলা চেঞ্জ। রাইটিং পার্টের ক্লাস নেক্সটে হবে আপু। ন্যারেশন নাই, ন্যারেশন নাই। হোয়াট এন অথবা এ হতে পারে কি? কোনটাতে আপু? কোনটাতে কোনটাতে কোনটাতে? আচ্ছা আমি আগেরটা দিচ্ছি, তোমরা দেখো যাদের যা যা প্রবলেম আছে সেগুলো দেখো, তারপরে আমি যাচ্ছি, তারপর আমরা পাঞ্চুয়েশনে যাব। নাও দেখো সরে গেলাম। একটু তাড়াতাড়ি করে নাও আপু, যাদের যাদের ইয়া নেওয়ার তারাও দেখে নাও। এটা শুধু বৃত্তি না আপু, আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু ক্লাসেস করছি। আমাকে অনেক রিকোয়েস্ট করার কারণে বলছি, বাট আপু বৃত্তি পরীক্ষায় না ন্যারেশন আছে, না ভয়েস আছে, না হচ্ছে ডিগ্রি আছে, কিছুই নাই। শুধুমাত্র অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এগুলো আছে, আর আছে হচ্ছে টেন্স। সো তোমাদের এখন আমি টেন্সগুলো বুঝাবো, আমার মেইন টার্গেট হচ্ছে সেটা। বাট ভয়েস তোমরা যারা বার্ষিক পরীক্ষার জন্য আপুকে অনেক রিকোয়েস্ট করছো যে আপু আমার ভয়েস একটু বুঝাইতে হবে, তারা একটু আমাদের বার্ষিক পরীক্ষা প্রস্তুতির যে ক্লাসেসগুলো ছিল সেগুলো একটু খেয়াল করে নিও আই গেস, তাহলে তোমাদের জন্য ইজি হবে। বাট বৃত্তি পরীক্ষার জন্য ভয়েস ডিগ্রি কোনোটাই নাই, সো ওইটা নিয়ে তোমাদের প্যারা খাওয়া লাগবে না। বৃত্তি পরীক্ষার জন্য তোমার মেইনলি 5 প্রকারের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি আর টেন্স পারতে হবে। টেন্স পরিবর্তন আসতে পারে, তবে টেন্সের রুলসগুলো আমি তোমাদেরকে দেখাই দিব, কারণ অনেকে বলছে আপু আমার রুলসগুলোকে একটু ঝালাই করতে হবে। গত ক্লাসে যখন আমরা টেন্স নিয়ে আলোচনা করতেছিলাম তখন আমরা অনেকেই টেন্স নিয়ে আলোচনা করতে চাইছি, সো প্যারা নাই, আগে আমরা পাঞ্চুয়েশন করি তারপরে টেন্সে যাবো। হাউ অ্যাবাউট দ্যাট? আমি কিছু কিছু আনসার দেখাই দিছি। না বৃত্তিতে ন্যারেশন নাই আপু, বৃত্তিতে ন্যারেশন নাই, টেন্সও নাই, বাইচে গেছো। ইয়া সরি, ন্যারেশন নাই, দিয়াও নাই, ডিগ্রিও নাই। নাহি ডিগ্রিতে না, ইয়া বৃত্তিতে ডিগ্রি নাই। অ্যাকর্ডিং টু এনসিটিবি নাই আপু, অ্যাকর্ডিং টু এনসিটিবি হচ্ছে টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি,
এই কয়টাই হচ্ছে বৃত্তির জন্য, অ্যাকর্ডিং টু এনসিটিভি নাই, ঠিক আছে, ওটা শুধু বার্ষিকে আছে। কিন্তু আমার তো কম্পারেটিভ ডিগ্রি চেয়ে একদম না, পড়তে হবে না ফায়াজ, বৃত্তির জন্য পড়তে হবে না, এটা সলভ করো তাড়াতাড়ি। টেন্স ইজি, আই হোপ সো, বাট টেন্সে আমরা প্যারা লাগাই, অনেকে বলছে আমাদের টেন্স প্যারা লাগে। রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস অলরেডি হয়েছে, আর হবে না। এখন আমার কথা শুনে একটু ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভালো লাগাতে আমার শান্তি। কম্পারেটিভ আছে না, ওটা ইম্পারেটিভ, কম্পারেটিভ না। আচ্ছা, তোমাদের যাদের কনফিউশন হচ্ছে তাদেরকে আই হোপ আমি একটু দেখাইতে পারবো। সেটা হলো, দিস ইজ দি এনসিটিভি সিলেবাস, তোমরা একটু খেয়াল করতে পারো। এখানে হচ্ছে বলা আছে, তোমরা যদি চাও তোমাদের আরেকটু ক্লিয়ারেন্স, তোমরা এনসিটিভির ওয়েবসাইটে চলে যাও, ওখানে এনসিটিভির ঘোষণাটা আছে, দেখে নিতে পারো। চেঞ্জিং সেন্টেন্সের জন্য টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি, দ্যাট মিনস 5 টাইপস অফ সেন্টেন্সেস আছে, বাট ডিগ্রির কথাটা উল্লেখ করা নাই আপু, সো ওইভাবে ডিগ্রি তোমার চেঞ্জিং সেন্টেন্সের জন্য লাগবে না। এটা বোর্ড কর্তৃক প্রকাশিত একটা ঘোষণা, সো এইখানে তোমার এটা লাগবে না। ওকে ডান, শেষ। আমি এদিকে তালহা, আবু তালহা, সৌহার্দ্যর কাছ থেকে পেয়ে গেছি তারপর কম্পারেটিভ না রে বাবা, আমি তো কোথাও পাই নাই। আমাকে যদি কেউ পেয়ে থাকো যে আপু কম্পারেটিভ আছে, আমারে দিও। কেউ যদি পেয়ে থাকো আমাকে দিও, আমি যতটুকু দেখেছি এনসিটিভিটাতে নাই। স্লাইডে লেখা করতে হবে না, তুমি জাস্ট মানে পাঞ্চুয়েশন যেভাবে দিতে দাও দিতে পারো, ঠিক করে দাও। হুবহু তো তোলার মানে কিছু না, তুমি ঠিক করে দাও। আমার কাছেও আছে রে বাবা। ডিগ্রি যদি থাকে আমাকে বললো যে ডিগ্রি আছে, তাহলে আমি অবশ্যই পড়ায় দিব, বাট আমি যতটুকু জানি নাই। ওকে, সলিউশন দেই। The teacher said to the student, the sun rises in the east. Do you know the capital of France? It is Paris. Alas, we have wasted a lot of time. We must concentrate in our studies now. একবারে শেষ নাকি জিনিসটা? ওকে, তোমাদেরকে ভেঙে বুঝাই। দ্য টিচার, টি বড় হাতের, সব সময় সেন্টেন্সের শুরুটা হবে বড় হাতের অক্ষরে, নেভার মিস দিস। সেন্টেন্সের শুরুটা হবে বড় হাতের অক্ষরে। সেই টু দ্য স্টুডেন্টস, এই পর্যন্ত ডিগ্রি, ঠিক আছে, ডান। তারপরে আবার দি সানের টি বড় হাতের, একটা কোটেশন মার্ক শুরু। খেয়াল করো এখানে সেকেন্ড কোনো স্পিকারের কথা নাই, শুধুমাত্র লাস্ট লাইনটা ছাড়া, তাহলে পুরাটা একটা জায়গায় ঢুকবে, ঠিক আছে। টিচার কথা বলতেছে, লাস্ট লাইন ছাড়া কোথাও আর কোনো বক্তার কথা নাই, সো আমরা এটাকে একটার ভিতরে ঢুকাবো। ওকে, সো দ্য রাজ সাইজেস ইন দ্য ইস্ট, ফুল স্টপ। ডু ইউ নো, ডু এর ডি বড় হাতের। দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, ফ্রান্সের এফ বড় হাতের, কোয়েশ্চেন মার্ক,
এরপরে আই বড় হাতের, ইট, ইজ, প্যারিসের পি বড় হাতের, নাম এগুলা সব, ফ্রান্স একটা নাম, প্যারিস একটা নাম, ফুল স্টপ। এলাস, এলাসের পর একটা এক্সক্লামেশন মার্ক, উই হ্যাভ ওয়েস্টেড আ লট অফ টাইম, শেষ। উই মাস্ট একটা শুরু, কনসেন্ট্রেট ইন আওয়ার স্টাডিজ নাও, স্টপ অ্যান্ড কোটেশন মার্ক। এটা একটা গল্পের অংশ থেকে তুলে দেওয়া, সো এটা এভাবেই সলভ হবে। এবার বলো কার কার ঠিক হয়েছে। ডান। তুমি চাইলে খাতায়ও লিখতে পারো আপু, তুমি খাতায় লিখলে আর আমার সাথে মিলাই নিলা, সমস্যা নেই, আমাকে হুবহু লিখে দিতে হবে সেটা না, তুমি খাতায় লিখে আপুকে ডান লিখবা তাইলেই হবে। আমি তো কারণ বুঝলাম না, বাট ভয় পাইছি কিসের? আচ্ছা আরেকটা দেই, এটা আমিও তোমাদের সাথে সলভ করব। হইছে, ইয়ে। জাস্ট তোমাদের লেখা শেষ হলে আমাকে বলে দিও। অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা গল্প থেকে দেওয়া ছিল মেইনলি, সো গল্পের মধ্যে মাঝখান থেকে যখন দিবে তখন তোমাকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে, ঠিক আছে? একটু কেয়ারফুলি কাজ করতে হবে। না পারুল, পারুল বেগম আইডি থেকে যিনি আছেন, না আসলে আপু শুধু বোর্ড কোশ্চেন সলভ করলে হবে না, কারণ এর আগের বোর্ডের যে বইটা ফলো করা হতো সেইটা আর আমাদের এখনকার বইটার মধ্যে বেশ পার্থক্য আছে, কারণ আমাদের বেশ কিছু চ্যাপ্টার চেঞ্জ হয়েছে। সো আই উড সাজেস্ট বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি তুমি যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে চাও ইটস কমপ্লিটলি ফাইন, বাট তুমি মেইন বইটাকে বেশি ফোকাস করো এবং তোমার যে কোয়েশ্চেন প্যাটার্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে সেটা ধরে তুমি পড়ো আসলে, কারণ আমাদের যেহেতু মেইন বই বদলে গিয়েছে, হুবহু আসলে আমাদের মেইন বই থেকে কিছুই আর আসবে না। সো এইভাবে তুমি একটু খেয়াল করো। স্টুডেন্টসের পর কি কমা? হ্যাঁ, স্টুডেন্টসের পরে কমা। আচ্ছা লাগবে না, এত টাইপ করা লাগবে না, তুমি শেষ করবা তাইলেই হবে। থ্যাংক ইউ জান্নাত জাহান, থ্যাংক ইউ। ডান, ইয়ে, থ্যাংক ইউ তমা, থ্যাংক ইউ। ডান ডান। কি পড়লে ভালো হবে? কি পড়লে মানে? পড়তেছি তো আপু, সবগুলা কমেন্টই তো কম বেশি পড়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা জাস্ট একজনের ন্যারেশন, সো এটা খুবই ইজি, খেয়াল করো। I went to the market yesterday. I bought rice, vegetables, fruits and meat there. What a big crowd it was. I am tired today. I will visit Dr. Karim on Tuesday. It's just একজনের নেরেটিভ, সে কি কি আসলে করবে। এখানে আর কিন্তু কোনো, খেয়াল করো, কোনো কোটেশন মার্ক নাই। আমি কথা বলতেছি, সো কোনো কোটেশন মার্ক নাই। আমি গতকালকে মার্কেটে গিয়েছিলাম, আমি চাল, সবজি, ফল মূল, মাংস কিনছি, আমি দেখছি যে অনেক বড় একটা ক্রাউড, আমি আজকে অনেক টায়ার্ড এবং কালকে আমি ডক্টর করিমের কাছে, কালকে না সরি, আমি মঙ্গলবারে, আজকে কি বার? আজকে শুক্রবার, ধরো মঙ্গলবারে আমি ডক্টর করিমের কাছে যাব। এটা জাস্ট একজনের ন্যারেটিভ। সো এরকম যদি কোনো সেন্টেন্স আসে, সরি এরকম যদি কোনো প্যারাগ্রাফ আসে, প্যাসেজ আসে, খেয়াল করবা তোমরা যেন কোনো কোটেশন মার্ক না দাও। তুমি কিন্তু কোটেশন মার্ক এখানে ইউজ করতে পারবা না আপু, কারণ কি, কোটেশন মার্ক দিলে বুঝাবে যে এটা একজন কথা বলছে, বাট আমরা শিওর না যে এই কথাটা কেউ বলছে কিনা। এটা হতে পারে যে আমি কথা বলতেছি জাস্ট, তাই শিওর না হয়ে কোটেশন দিও না। আমি অনেকগুলাকে দেখলাম যে কোটেশন দিয়ে ফেলছো, তোমরা এটা করো না, ঠিক আছে? যদি কোটেশন তোমার লেখা থাকতো লাস্টে যে সেইড আই, এটা যদি থাকে, অথবা যদি থাকতো যে সেইড শি, একমাত্র তখন তুমি এইভাবে কোটেশন দিয়ে ক্লোজ করে দিতা, একটা কমা দিতা, কোটেশন দিয়ে ক্লোজ করে দিতা। যেহেতু এই জিনিসগুলা নাই, তাই কোটেশনটা ইউজ করা যাবে না। ফাইন। নাম্বার 3, চলো এটা সলভ করি।
টিউসডে একটা বারের নাম, রবিবার, সোমবার, এরকম তো বার, তাই না? সপ্তাহের একটা দিনের নাম। সো যে কোনো নাম, পৃথিবীতে যত নাম আছে আপু সবগুলার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। কোটেশন মার্ক দিলে কি ভুল হবে? এটা একটু ডিবেটেবল ফায়াজ। কেন ডিবেটেবল? কারণ আমি জানি না যে এটা আদৌ কারো কথা ছিল কিনা, নাকি একজন জাস্ট নর্মালি কথাগুলো বলছে। তাই কোটেশন মার্কটা আমরা অ্যাভয়েড করব। 1 2 হচ্ছে শ্রেয়ার প্রশ্ন যে আপু ফ্রুটসের পরে কমা কেন হলো। একটু আগেরটাই যাই তাহলে কিছুক্ষণের জন্য। অ্যান্ড এর যখন একাধিক জিনিস তুমি লিস্ট করবা, যেমন রাইস, ভেজিটেবল, ফ্রুট, কয়টা হয়ে গেল? অলরেডি 3টা। আবার লিস্টে আছে মিট, 4টা জিনিসের যখন এরকম লিস্টিং বলি আমরা, সো যখন লিস্টিং আমরা করি তখন হচ্ছে এই অ্যান্ডটার আগে একটা কমা দিই। এটা হচ্ছে কমা ইউজ করার নিয়ম। একটা একাধিক জিনিসের মানে 2-এর বেশি জিনিসের যখন আমরা লিস্ট করব তখন অ্যান্ডের আগে একটা কমা দিব। হ্যাঁ, ডক্টরকে সংক্ষিপ্ত করা হয়েছে এবং যখন ডক্টরকে সংক্ষিপ্ত করা হবে তখন ডিআর হবে। যখন ডক্টরকে সংক্ষিপ্ত করা হবে তখন ডিআর হবে, ঠিক আছে? আর একজন আমাকে ইউটিউবে প্রশ্ন করেছিলেন, আমি নাকি তার প্রশ্নটা দেখি না, আমাকে প্রশ্নটা আরেকবার করেন আপু, তাহলে আমি হয়তো বুঝে যাব। ঠিক আছে, অনলি যদি জায়গা বুঝায়, অনলি দ্বারা জায়গা বুঝায় না জেনারেলি, মানে এরকম কোনো নিয়ম নাই আর কি যে অনলি দ্বারা জায়গা বুঝায়। আমরা জানি ব্যক্তি, বস্তু বা জিনিসের সংখ্যা। ডান? ওই যে সীমা, খুব সম্ভবত উনিও কোটেশন ইউজ করতেছেন, সীমা করেন না। সলিউশন দিব? চলো তোমাদের সাথে এটা সলভটা আমি করি, একদম শুরু থেকে করি। কিভাবে আমি সলভ করছি? ও তমা, আপনি খুব সম্ভবত তমা আইডি থেকে কমেন্ট করছিলেন, এই মুহূর্তে অন্য একটা আইডি থেকে করছেন। আমি অলরেডি বলেছি আপু যে আপনার প্রবলেমটা আমার কাছে ক্লিয়ার না, আমাকে আরেকটু ডিটেলসে যদি বলতেন আপনি কিভাবে ভুলে যাচ্ছেন, কি সমস্যা হচ্ছে, তাহলে আমি এটা সলিউশন দিতে পারতাম। কেমন? আচ্ছা, আমরা এটা সলভ করি। মাই, আগেন মনে রাখবো সেন্টেন্সের শুরুর লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। সো মাই ফ্রেন্ড জন লিভস ইন লন্ডন। লন্ডন এল বড় হাতের, জন জে বড় হাতের। এগুলার নাম, জায়গার নাম, মানুষের নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, নাম, বস্তুর নাম না, প্রাণীর নাম, নাম দিতে হবে বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার। ওকে, এরপর একটা ফুল স্টপ। হি, হি এর এইচ বড় হাতের। হি লাভস রিডিং বুকস লাইক দ্য গ্রেট গ্যাটসবাই। জি বড় হাতের, এটা একটা নাম, দ্য গ্রেট গ্যাটসবাই। বন্ধ, কি বন্ধ? সেন্টেন্স বন্ধ, মানে ফুল স্টপ। তারপরে আবার হি বড় হাতের, হি আস্কড মি, কমা, কোটেশন মার্ক শুরু। আর এর এ বড় হাতের। আর ইউ গোয়িং টু, কক্সবাজারের সি বড় হাতের, বাজারের বি বড় হাতের। নেক্সট উইক, কোয়েশ্চেন মার্ক। উই শুড, উই এর ডাব্লিউ বড় হাতের। উই শুড প্ল্যান আ ট্রিপ সুন। তারপরে এটা কি? সরি, সুন, আমাদের একটা তাড়াতাড়ি ট্রিপ প্ল্যান করা উচিত। ফুল স্টপ। ডোন্ট ফরগেট টু কল মি, ডোন্ট এর ডি বড় হাতের, ফরগেট টু কল মি, ফুল স্টপ, কোটেশন মার্ক ক্লোজ। বুঝে গেছি? এইটা এইভাবে হবে, খেয়াল করি আপু। ঠিক হয়েছে কিনা বলো? একটু সময় নাই, কুইক সলভ, এত সময় নাই, কুইক সলভ করে দেন। আহারে, বাট আমাকে একটু বুঝাই দিতে হবে। তমা, এটার জন্য আর এই মুহূর্তে মিস্টার খসরুর আইডি থেকে যিনি কমেন্ট করছেন,
বুকসের পরে কমাটা জরুরি না আপু, তুমি না দিলেও সমস্যা নেই। আনিকা নাওয়ার, সমস্যা নেই, তুমি যদি না দাও হবে, সমস্যা হবে না। এটা আসলে আমাদের সেন্টেন্সকে ফ্রেজ ক্লজে ভাগ করার জন্য, তুমি না করলেও সমস্যা নেই, দিলেও কোনো ক্ষতি নেই। গেল। আর এই মুহূর্তে খসরু আইডি থেকে যিনি কমেন্ট করছেন তার কথা হচ্ছে যে আপু আমি রুলসগুলা ভুলে যাই, কিভাবে মনে রাখবো, মানে কোনটা কিভাবে প্রয়োগ হচ্ছে এটা বুঝতেছি না, এটার জন্য তোমাকে রুলস ওয়াইজ প্র্যাকটিস করে নিতে হবে আগে আপু। এটার হ্যাক হচ্ছে একদম বছরের শুরু থেকেই যেটা করতে হয়, রুলসগুলো যখন আমরা পড়ি তখন আমরা চেষ্টা করব প্রত্যেকটা রুলের এগেইনস্টে নিজে থেকে একটা সেন্টেন্স প্রডিউস করা। আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে আপু আমি তো তোমাদেরকে অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝাই, একটা লেখা থাকে বা দুইটা লেখা থাকে তারপরে আরো বুঝাই, তাই না? ওই যে বোঝানোর পরেও তোমার উচিত আরো কিছু সেন্টেন্স নিজে নিজে বের করা। আমি যদি বলি দিস ইজ অ্যান অ্যাপল, দ্যাট ইজ অ্যান অরেঞ্জ, তোমার উচিত আরো এন দিয়ে বের করা যে দ্যাট ইজ অ্যান আমব্রেলা, দিস ইজ আ ডগ। এভাবে তুমি আর্টিকেলগুলোকে প্র্যাকটিস করতে পারো। সিমিলারলি তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বস প্র্যাকটিস করবে আপু, এতগুলো রুল তো মনে রাখা পসিবল না, এজন্য প্রত্যেকটা রুলের এগেইনস্টে তুমি যদি একটা এক্সাম্পল প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য মনে রাখা ইজি হবে। আই হোপ তুমি আমার হ্যাক বুঝতে পারছো। এবার গ্যাটসবাইয়ের পাশে কেন জি হলো? এটা একটা নাম আপু, গ্যাটসবাই ইজ আ পারসন। নামের পরে নামের প্রথম অক্ষরটা অবশ্যই হবে কি ক্যাপিটালে। ওকে, পরেরটা যাই, নাম্বার 4। নাম্বার 4 হয়ে গেলে তাড়াতাড়ি। আপু পাঞ্চুয়েশন বুঝি নাই, ও মাই গুডনেস, এটা কিভাবে সলভ করব? জি, প্রশ্ন করে ফেলেন, প্রশ্ন করে ফেলেন রিয়াদ। গ্যাটসবাই ইজ আ পারসনস নেম আপু, এটার কোনো মানে নাই, এটা নাম। আপু আর কতক্ষণ? আহারে, সবে মাত্র 1 ঘন্টা হয়েছে, সবে মাত্র 1 ঘন্টা হয়েছে। জি আপু বলেন। আচ্ছা, এটা আসলে আমার জানা নাই আপু, এক্সাম হলে হিজাব পড়তে দিবে কি দিবে না, এটা যখন আপনাদের পরীক্ষা আরো কাছে আসবে, যখন আপনাদের প্রবেশপত্রটা পাবেন, তখন প্রবেশপত্রের পিছনে অনেক রুলস এন্ড রেগুলেশনস লেখা থাকে, ওইটা দেখলে আসলে বুঝতে পারবেন। কারণ দেয়ার আর সেভারাল বোর্ড এক্সামস যেখানে হিজাবটা আসলে বলে যে কান বের করে হচ্ছে পড়তে হয়, দেয়ার আর সেভারাল পাবলিক এক্সামস লাইক এসএসসি এইচএসসিতে হিজাব নিয়ে ইটস নট এন ইস্যু, আমি নিজে হিজাব পড়ি। সো ইটস আই ডোন্ট নো এটা নিয়ে আসলে খুব বেশি একটা প্রবলেম হবে কিনা, বাট যখন টাইম কাছে আসবে প্রবেশপত্রের পেছনে রুলসগুলো দেখলে আই গেস বুঝে যাবে। আপু ডান ডান, কয়জনের ডান? আমরা আর 30 সেকেন্ডস দেখব। বড় হাতের অক্ষর, নট ওয়ার্ড বায়েজিদ, বড় হাতের অক্ষর হয় যখন কারোর নাম হয় সেন্টেন্সের শুরুতে, কোনো ডিগ্রির নাম, কোনো স্পেশাল পার্সনের নাম, কোনো বস্তুর নাম, কোনো ব্যক্তির নাম। বস্তুর নাম বলতে আমি যদি কলমটাকে কলম বলি তাহলে এটা পেন বড় হাতের পি হবে না, কিন্তু যদি আমি কলমটার একটা নাম দিই, ধরো এই কলমটার যে কোনো একটা নাম, ওই নামটা আলাদা হবে। যদি শুধুমাত্র কলমকে কলম বলো তাহলে নাম হবে না, কিন্তু কলমের যদি কোনো স্পেশাল নাম দাও তখন মাত্র নাম এটা হবে, ঠিক আছে? আর কিছু? ডান, চলো আমরা সলভ করি। Yes, I saw the movie yesterday. It was beautiful story, said Maria. She exclaimed with wonder how exciting the climax was. I wish I could watch it again. I would rather read the book. সলভ দেখি।
ওকে সলভ দেখি। Yes, I saw the movie yesterday. It was a beautiful story, said Maria. She exclaimed with wonder. আচ্ছা সরি, আমি এখান থেকে সলভ করে দিই। Yes, why? আমি তো আপনাদেরকে এটা দেখাইলে আপনারা বুঝবেন না। Why? Why এর yes এর why বড় হাতের। Yes, I, I saw the movie yesterday. Full stop. Yesterday. গতকালকে দেখছিলাম। It was a beautiful story, exclamation mark, শেষ, said Maria, M বড় হাতের, full stop, she এর S বড় হাতের, she exclaimed with wonder, how exciting the climax was, full stop, I wish I could watch it again, full stop, I would rather read the book, full stop. শেষ। এবার আমিও সলভ করে দিছি, এবার বলেন। আজকে জাস্ট এগুলাই পড়া। হ্যাঁ দিয়েছি আপু, দিয়েছি। ও বোঝা যাচ্ছে না। না আসলে তমা এত সময় তো এখন নাই, বাট এটা আসলে শুরু থেকে শুরু করলে খুব ভালো হতো, বাট এখন এইভাবে আসলে রাশের মধ্যে রুলস মনে রাখা পসিবল না। ইউ ক্যান জাস্ট প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস মেবি দ্য মোর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সালমা, আমি দেখেছি তো আপনার কমেন্ট, দেখবো না কেন? আমাকে যারা ডিরেক্টলি কোয়েশ্চেন্স করছে আমি সেই কোয়েশ্চেন্সগুলো চেষ্টা করছি একটু নাম নিয়ে বলার, আর বাকিরা তো আমি দেখতেই পাচ্ছি আপনারা কত দারুণভাবে অ্যান্সার দিচ্ছেন। ট্রু, আসলে পরীক্ষার প্রশ্ন এখন 16টা 3 ঘন্টায় উত্তর দেওয়া ইজ ভেরি টাফ। সো টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট আপু, অনেক ইম্পর্টেন্ট। এরকম ছোটোখাটো জিনিস, পাঞ্চুয়েশন দেন এমসিকিউ, এগুলোকে যত তাড়াতাড়ি সলভ করা যায়। না ক্লাইম্যাক্সের পরে ইয়া হবে না, এটা হবে না, কারণ এটা ন্যারেশনের একটা পার্টে পড়ে গেছে। দেখো, সি এক্সক্লেম উইথ ওয়ান্ডার, ঠিক আছে, হাউ এক্সাইটিং দ্য ক্লাইম্যাক্স ওয়াজ, এটা কাইন্ড অফ একটা ন্যারেশনের মধ্যে পড়ে গেছে, যদিও এটা ফুললি ন্যারেটেড না, বাট ন্যারেশনের মধ্যে পড়ে গেছে, এই জন্য এটার পরে আগে পরে হচ্ছে ইয়াটা হবে না, ইনভার্টেড কমাটা হবে না। আমি 4 বুঝি নাই, 4 কি বুঝো নাই আপু? আচ্ছা, জিনিসটা হচ্ছে এখানে মারিয়ার কথা মাঝখানে একটু উপরে কোটেশন মার্ক দেওয়া, মাঝখানে একটা ন্যারেশনের মধ্যে ভাগ করা, আবার নিচে কোটেশন মার্ক দেওয়া, একটু ডিফারেন্ট। অ্যাক্টিভ প্যাসিভ করাবেন না, অ্যাক্টিভ প্যাসিভ তো নাই বাবা, তোমরা চাইলে খুব স্পেশাল রিকোয়েস্ট করা দিব। ওকে, লাস্ট ওয়ান। আমাদের আজকে ক্লাসের পড়া একটু কম, যেন তোমরা একটু তাড়াতাড়ি ছুটি পাবা। লাস্ট ওয়ান। হ্যাঁ, ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিক্স করে কোয়েশ্চেন হবে, মানে একই সাথে প্রশ্ন হবে। আমি বৃত্তি পরীক্ষার জন্য কোনো আমি আপু কোর্সটাতে চেক করে নাও, আমাদের কিন্তু দেখো পিন কমেন্টে একটা কোর্স দেওয়া আছে, একটু কোর্সটা চেক করে নাও, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সবগুলার অ্যান্সার করি। থ্যাংক ইউ সো মাচ রাফা সবগুলোর অ্যান্সার করার জন্য। I don't know how can I improve my English speaking. আগে পরীক্ষা দিই, তারপরে আমরা স্পিকিং এর জন্য ক্লাসেস পাবো, সেগুলো দেখব। বোর্ড অনুযায়ী কোয়েশ্চেন আলাদা হবে, হতেই পারে 9টা বোর্ড আলাদা হতে পারে না।
আমি ভাগ করে দেওয়ার চেয়ে আই গেস আপনারা ভাগ করে নিলে বেশি ভালো হয়, কারণ আই ডোন্ট নো কার রাইটিং স্পিড কীরকম, কে কীভাবে অ্যান্সার করে। কিছু মানুষের এমন রাইটিং স্পিড আছে যে 2 ঘন্টায়ও পরীক্ষা শেষ, আর কিছু মানুষের যদি আমি 5 ঘন্টাও দিই তাও শেষ হবে না। সো ইটস আপ টু ইউ, নিজেরা ভাগ করে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এরকম কোনো ঘোষণা এখনো পর্যন্ত আমরা পাই নাই আপু, আমরা যখন যে ঘোষণা পাই তখনই সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো আমি এখনো পর্যন্ত এমন কোনো ঘোষণা পাই নাই যে বোর্ড অনুযায়ী কোয়েশ্চেন ভাগ হবে কিনা, বোর্ড অনুযায়ী প্রশ্নের বিভাজন কিরকম হবে, আলাদা হবে না একই হবে, এটা আসলে কোথাও তেমন স্পষ্টভাবে বলা নাই। যদি বলা থাকে তাহলে আমরা অবশ্যই তোমাকে জানাবো। চারশোর মধ্যে কত পেলে মানে ট্যালেন্ট ফুল হবে? ট্যালেন্ট পুল কত? 300, 350, 350, 360, 80 এরকম। ট্যালেন্ট পুলটা না আপু মেইনলি গভর্নমেন্ট থেকে ডিসাইড করা হয় একটা সার্টেন নাম্বার পর্যন্ত ট্যালেন্ট পুল নিয়ে তারপরে হচ্ছে ছেড়ে দেওয়া হয়। এটা যেহেতু প্রথমবারের মতো হচ্ছে এরকম বৃত্তি পরীক্ষা, সো আমরা এখনো অনেক কিছু নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশায় আছে, আমরা কিন্তু এখনো জানি না যে 100% কোনটা কিরকম হবে। Dr. Ahmed is a great scientist. He works at the University of Dhaka. He invented a new machine last month. He is he famous all over the world? May his life be long. He will receive the Nobel Prize. আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এই হিটা আগে হবে, ইজটা পরে হবে, হবে হি ইজ। রাইটিং পার্টের ক্লাস ইনশাআল্লাহ নেক্সটে হবে। আজকে আমাদের 4th 5th ক্লাসটা খুব সম্ভবত ইনশাআল্লাহ রাইটিং পার্টের হবে, and hopefully the last class would be about the unseen passages, যেটা আমরা বলিনি। আচ্ছা আপু, কিভাবে হাতের লেখা দ্রুত করব? প্রচুর লিখতে হবে এটার জন্য বাবা। আমি সবার কমেন্টসই দেখছি, যেটা যেটা পসিবল হচ্ছে অ্যান্সার করছি। কালকে ক্লাস, কালকে এমনি ক্লাস আছে বাট আমার ক্লাস নেই। ডান ডান ডান, এটা আগেন বললাম তো আপু, নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, ডক্টর মাঝখানে ফুল স্টপ। Ahmed A is a great scientist, full stop. He works at the University of Dhaka, full stop. He invented a new machine last month, full stop. He is famous all over the world, full stop. খেয়াল করো, may his life be long, full stop. He will receive the Nobel Prize, full stop. Okay, done. এখন কি আর কোনো সলিউশন নাই আপু? প্র্যাকটিস করা ছাড়া সত্যিকার অর্থে অ্যাট দিস ভেরি লাস্ট মোমেন্ট কোনো ধরনের সলিউশন নাই। সেম দেখো, বইয়ের কবিতা, ও না, আরো তো আমাদের 2-3টে ক্লাস আছে, আমরা 3টে ক্লাস করলাম না, আরো তো 3টে ক্লাস আছে। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি রাইটিং অথবা পোয়েম অ্যান্ড আছে, মিক্স আছে, আমার একটু দেখতে হবে। পোয়েমের ক্লাসও হবে, হ্যাঁ শুধু পোয়েমের ক্লাস হবে, পোয়েমের সাথে রাইটিংটা আসতে পারে। ইংলিশ ফর টুডের পোয়েমের ক্লাস, হ্যাঁ হবে আপু, হবে হবে হবে, ইংলিশ ফর টুডের পোয়েমের ক্লাস হবে। আপু 15 দিনের সিলেবাস অবশ্যই কমপ্লিট করা পসিবল। তোমরা যারা ভয় পাচ্ছ যে আপু 15 দিনের সিলেবাস কমপ্লিট করতে পারবো না, খেয়াল করো যে তুমি যদি এখনই চেষ্টা করো, 15 দিন কিন্তু হিউজ একটা টাইম।
15 দিনে অবশ্যই তোমার সিলেবাস কমপ্লিট করা পসিবল। এমন তো না যে বইটা তুমি আগে কখনো পড়ো নাই, গত 1 বছর ধরেই বইটাতে তুমি কোনো না কোনো কিছু পড়েছো। গুড ওয়ান, থ্যাংক ইউ আপু। নোবেলের এন বড় হতে হবে, সরি আমার এটা খেয়াল ছিল না। আচ্ছা, যারা আপুকে এত এত প্রশ্ন করতেছো, ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1, ভয় সব কিছু নিয়ে থাকবে, আমরা ভয় পাবো, এটা খুবই স্বাভাবিক। এখন 15 দিনের মধ্যে তোমার সিলেবাস কভার করা ডেফিনেটলি পসিবল, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে আমাদেরকে এমন মনে করো দিনরাত 24 ঘন্টায় পড়তে হবে, এবং এমনও না যে এই মানে টপিকগুলো তোমার কাছে নতুন বা তুমি এগুলো একদম আজকে জীবনে প্রথমবার দেখতেছো, এমনও না। গত 1 বছর ধরে বইটাও আমরা পড়েছি, টপিকগুলো আমরা প্র্যাকটিস করেছি, রুলসগুলো আমরা দেখেছি, আমরা তো পরীক্ষা দিয়ে পাশ করে গেছি, তাই না? তাহলে আমরা পরীক্ষা দিয়ে কিভাবে পাশ করছি? তো সারা বছরের বই 15 দিনে রিভিশন দেওয়া অবশ্যই পসিবল, ইম্পসিবল কিছু না। যদি তোমার মাইন্ডসেটটা তুমি এখনই এই ভেরি মোমেন্ট, আমি এখন ক্লাস শেষ করব, এই ভেরি মোমেন্ট থেকে যদি তুমি চেষ্টা করো যে না আপু আমি 15 দিনে শেষ করব, তাহলে তুমি শেষ করতে পারবা। কিন্তু তুমি যদি বসে বসে খালি টেনশনই করো, হায় আল্লাহ কিভাবে করব, হায় আল্লাহ কিভাবে করব, তাহলে হবে না। ইউ জাস্ট নিড টু স্টার্ট ওয়ার্কিং, স্টপ কমপ্লেনিং, স্টার্ট ফিক্সিং ইউর ওন প্রবলেম। আপু তোমাকে হেল্প করতে পারবো যে প্রবলেমগুলো তুমি ফেস করতেছো। দেয়ার আর টানস অফ ওয়েজ আই ক্যান হেল্প ইউ, বাট ইট ডাজন্ট মিন যে আমি তোমাকে আসলে সবকিছু এখন মানে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারবো, সেটা তো পসিবল না। এক্সামে যে কি হবে এটা নিয়ে টেনশনটাকে আগামী 15 দিনের জন্য আগে বস্তা বাঁধো, বাইরে ফেলাও, পড়ো। মেইন থিং ইজ দ্যাট। কমপ্লিটিং স্টোরি নিয়ে টিপস রাইটিং এর কাছে পেয়ে যাবো আপু, রাইটিং এর ক্লাসে তোমাদেরকে ওইটাই দিব। কি কি প্যারাগ্রাফ পড়তে হবে সাজেশনে আছে তো, কিছু সাজেশন দিছি। আচ্ছা, আমরা কি ক্লাসে শেষ করতে পারি? টেন্স, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে, ক্লাস শেষ না করি টেন্স পড়ি, ক্লাস শেষ না করি টেন্স পড়ি। টেন্স, ওকে, এটাতে কত মার্কস থাকবে? কোনটাতে? চেঞ্জিং সেন্টেন্সের 10। আচ্ছা, টেন্স টোটালি 3 প্রকার, 3 প্রকার, আবার 4টা করে ভাগ হয়েছে, টোটাল একদম সব মিলায়ে 12 প্রকার। এটা তো পারি, তাই না? টেন্স 3 প্রকার, কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, রাইট? এবার এই 3টাকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ইজ সিম্পল বা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, আমি শর্ট করে লিখলাম, এরপর হচ্ছে পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? এই 4 রূপে হয় এবং এই 3টারই 4টা করে রূপ হয়, দ্যাট মিন্স টোটাল 12 কাইন্ড। ডান। এবার 12 কাইন্ডের মধ্যে সর্বপ্রথম আমরা আসলে শিখি প্রেজেন্টের 3টা। প্রেজেন্টের 3টা যদি তোমার, সরি 4টা, প্রেজেন্টের 4টা যদি তোমার ক্লিয়ার হয়, তাহলে তোমার মোটামুটি বাকি 4 4 8 প্রকার একদমই ক্লিয়ার থাকবে, ঠিক আছে? হায় আল্লাহ, কতগুলা মানুষ লিখতেছে টেন্স পারি না। ঠিক আছে, সমস্যা নেই, আপু আছি না। সিম্পল বা ইনডিফিনিট একই কথা, যাহাই ইনডিফিনিট তাহাই সিম্পল। প্রেজেন্ট সিম্পল কিভাবে লেখে? একটা সাবজেক্ট থাকে, রাইট? একটা ভার্ব থাকে, ভার্বটা থাকে বেস ফর্মে, বেস ফর্ম মানে কি? প্রেজেন্ট ফর্ম। আরেকটা কি থাকে? আরেকটা হচ্ছে
অবজেক্ট থাকে। সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এক্সাম্পল কি হতে পারে? আই প্লে ফুটবল। ডান। এইবার আই প্লে ফুটবলের ক্ষেত্রে খেয়াল করো তোমার সাবজেক্ট কোনটা, লিখো সাবজেক্ট কোনটা, তাড়াতাড়ি সাবজেক্ট কোনটা? হ্যাঁ বাবা, আমি আগেও টেন্স করিয়েছি, কিন্তু যেহেতু আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছেন টেন্স লিখতে লিখতে, তাই কি আর করার, টেন্স লিখি। আমার পড়ানোর পড়ায় রে, যারা পারি তারা একবার ঝালাই করো, যে আপুর সাথে আবার পড়াটা রিভাইজ করি, আর যদি না পারি তাহলে তো নতুন করে শিখতেছি, প্যারা খাওয়ার তো কিছু নাই। ঠিক আছে, আই হলো সাবজেক্ট। ডান, সবাই লিখে ফেলছি অলরেডি, আই সাবজেক্ট। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে প্লে, খেলা, কাজ, রাইট। আর অবজেক্ট কোনটা? ফুটবল। ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টও চিনলাম। সাবজেক্ট মানে যে কথা বলবে, ভার্ব হচ্ছে যে কাজটা হবে, আর অবজেক্ট হলো সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে। ডান, আমরা তো এইটুকু বুঝছি, রাইট? এইটুকু যেহেতু বুঝে গেছি, তাহলে এটা আমার সিম্পল, লিখে ফেলছি না? একটু দ্রুত নোট করতে হবে আপু, একটু দ্রুত নোট করতে হবে। গেল। এবার আসো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ দুইটাই বলা যায়। তো কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? সাবজেক্ট হবে কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট, পিআরই, সাবজেক্ট প্লাস এম হবে অথবা ইজ হবে অথবা আর হবে। এম হচ্ছে আই হলে, ইজ হবে হি অথবা শি হলে, আর হবে ইউ অর প্লুরাল হলে। মাথায় রাখবা, এগুলো ভোলা যাবে না। তারপরে হচ্ছে ভার্ব, মেইন ভার্ব প্লাস আইএনজি একসাথে, প্লাস হচ্ছে অবজেক্ট। বুঝে গেছি? বুঝে গেছি। এটা হচ্ছে কন্টিনিউয়াসের স্ট্রাকচার। স্ট্রাকচার মনে রাখবো, যেই স্ট্রাকচার যেভাবে আছে সেইভাবে সেন্টেন্সটাকে পরিবর্তন করে ফেলবো। স্ট্রাকচার মনে রাখবো, যে যেভাবে আছে, যেই সেন্টেন্সটা তোমার কাছে চাইছে, যে যেই জায়গায় আছে ওখান থেকে তুলে নিয়ে ওই সেন্টেন্সের স্ট্রাকচারে বসাই দিব। দ্যাটস ইট, এর বেশি কোনো কাজ নাই। সো সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ডান। তারপরে দেখো আপু, আমরা যদি এবার একটু পারফেক্টে যাই, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, থাকবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে থাকবে হচ্ছে ভার্বে থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস হবে অবজেক্ট অর এক্সটেনশন, যা লিখতে চাও। লাস্টেরটা লিখে দেই, লাস্টেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে একটা সাবজেক্ট হবে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে একটা বিন যুক্ত হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে, প্লাস অবজেক্ট হবে। লাস্টেরটা মনে রাখা সবচেয়ে ইজি আপু। খেয়াল করো, নামটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট থেকে হ্যাভ হ্যাজ নিব, কন্টিনিউয়াস থেকে ভার্ব প্লাস আইএনজি নিব। যেটা আগে সেটাই তো আগে নিব, তাই না? সো যেহেতু পারফেক্ট আছে, পারফেক্টের জন্য নিব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, কন্টিনিউয়াসের জন্য নিব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। হয়ে গেল। আচ্ছা, সরে গেলাম। ধরো
আহারে আবি লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাইতেছে। পারফেক্টটা আপু পারফেক্ট হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ভার্বের থার্ড ফর্ম হবে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর একটা অবজেক্ট হবে। আমি ভেঙে উদাহরণ দিয়ে সবগুলা বুঝাবো, আমি আগে তোমাদেরকে স্ট্রাকচারগুলো বলে দিচ্ছি। আমি আগে তোমাদেরকে স্ট্রাকচারটা বলে দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। সিন্স ফর লাগবে, জরুরি না হানিকা, সিন্স ফর জরুরি না, তুমি যদি নাও দাও তাও হয়, কিন্তু সিন্স ফর তুমি দিতে পারো, এটা অবজেক্টের মধ্যে পড়বে, সিন্স অথবা ফর। তাও এটা তো শুধু টাইম বললে, একদম যে এটা রুলস এর ভিতরে তা কিন্তু না, একদম রুলস এর ভেতরেই না। আচ্ছা ডান, ইরেজ করলাম। আসো এখন আমরা নেক্সট সাথে যাই। আমরা পাস্ট নিয়ে আগে লিখি, পাস্ট। এইবার একটু মনোযোগ দিব, এইবার একটু মনোযোগ দিব। আমরা এবার পাস্ট আর ফিউচার একসাথে শিখব, ঠিক আছে? আমরা এবার পাস্ট আর ফিউচার একসাথে শিখব, তাহলে বুঝে যাব কোনটা কি, চেনা হয়ে যাবে আমাদের দ্বারা। প্রেজেন্ট কি ছিল? সাবজেক্ট। প্রেজেন্ট সিম্পল কি ছিল? সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, তাহলে বি1 কি? প্রেজেন্ট ফর্ম। আর এখন যখন আমি কিসে যাচ্ছি? পাস্টে, তাহলে আমার বিটা কি হবে, মানে ভার্বটা কি হবে? পাস্টে যাবে, তাহলে এটা হবে বি2 মানে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব আর অবজেক্ট। তাহলে কি আমরা পাস্ট সিম্পল চিনবো? পাস্ট সিম্পল হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি ফিউচার সিম্পল হয় আপু, ফিউচার সিম্পল, তাহলে সাবজেক্ট হবে উইল অথবা শ্যাল হবে। এখন আর যদিও শ্যাল এভাবে ইউজ হয় না, ভার্বের বেস ফর্ম মানে বি1 হবে আর হবে অবজেক্ট। এইবার এই দুইটার সাথে প্রেজেন্টটা একটু মিলাও। দেখো তো তিনটাই সিম্পল, তিনটা সিম্পল দেখে আলাদা করা যায় কিনা? দেখো তো তিনটা সিম্পলকে কিভাবে আলাদা করতেছি। আলাদা করাটা প্রচন্ড ইজি। পাস্ট হলে ভার্বের পাস্ট ফর্ম হবে, ফিউচার হলে উইল প্লাস ভার্বের ফার্স্ট মানে প্রেজেন্ট ফর্ম হবে, আর যদি প্রেজেন্ট হয় তাহলে ভার্বটা বেস বা ফার্স্ট ফর্মে হবে। খেয়াল করো তো, বুঝে গেছি? পার্থক্য করে গেছি? বই কি একটার পর একটা রিভিশন দিব নাকি রুটিন অনুযায়ী ভাগ করে পড়বো? তোমার কাছে যদি মনে হয় এখন ভাইয়া যে আমার রুটিন অনুযায়ী ভাগ করে পড়লে প্রস্তুতিটা বেস্ট হবে, তাহলে তুমি ওভাবেই প্রস্তুতি নিবা। কিন্তু সরে গেছি আর আর নোট করে নাও, তারপরে আবার যাব। তোমার যদি মনে হয় যে না আপু আমি এখন বই ধরেই আগাবো, দেন সাবজেক্ট ওয়াইজ পরীক্ষার আগে প্রিপারেশন নিব, তুমি সেটাও করতে পারো। এটা সম্পূর্ণ তোমার সুবিধার উপরে নির্ভর করবে। ডান হয়ে গেছে, ডান ডান ডান। আর কত সাইডে যাব? যদি মিস করে যাও লাইভটা আবার দেখে নিও। ওকে, আমরা চলো এবার যাই কন্টিনিউয়াসে। আমরা যাব এখন কন্টিনিউয়াসে। যখন প্রেজেন্টের কন্টিনিউয়াস ছিল
আচ্ছা, আজান পড়তেছে, আমি চুপচাপ লিখে ফেলি, তোমরাও আমার সাথে নোট করে ফেলো। ওকে, আজান শেষ হলো, এবার আমরা কন্টিনিউয়াস নিয়ে একটু কথা বলি। কন্টিনিউয়াস দেখো, তিনটা টেন্সেরই কন্টিনিউয়াস একটু খেয়াল করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমি করব তখন হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট হবে। পাস্টের ক্ষেত্রে খেয়াল করো, ওয়াজ অথবা ওয়্যার হবে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। আবার ফিউচারের ক্ষেত্রে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে শ্যাল বি অথবা উইল বি হবে। ঠিক আছে, সকল কন্টিনিউয়াসের ভার্ব কিন্তু আইএনজি যুক্ত হবে। খেয়াল রাখো আপু, সকল কন্টিনিউয়াসের ভার্ব কিন্তু আইএনজি যুক্ত হবে। বুঝে গেছি আপু? টেন্স চিনবো কিভাবে? এই যে স্ট্রাকচার দেখে, সেন্টেন্সে বর্তমানের কথা বললে প্রেজেন্ট, পুরানো কথা বললে পাস্ট, ভবিষ্যতের কথা বললে ফিউচার, বর্তমানের কথা বললে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যদি আগের কথা বলি সাবজেক্টের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট অবজেক্ট। আর যদি ফিউচারের কথা বলি উইল যুক্ত হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আপু তোমরা আবার একটু চেক করে নিও। আমি যাই, আমি অনেকের দেখলাম হয়ে গেছে। পারফেক্ট।
সকল পারফেক্টের ভার্বটা থার্ড ফর্মে হবে। খেয়াল করো, সকল পারফেক্টের ভার্বটা থার্ড ফর্মে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। সকল পারফেক্টের ভার্বটা থার্ড ফর্মে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। সকল পারফেক্টের ভার্বটা থার্ড ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। বুঝছি আপু? ইয়েস, ক্লিয়ার? থ্যাংক ইউ। যদি প্রয়োজন পড়ে লাইভটা আবার দেখে এই জায়গায় পজ করে নোট নিয়ে নিন, ঠিক আছে? আমরা আর একটা পড়লেই শেষ। টেন্স খুব ইজি, আই হোপ সো সীমা। তারপরেও আমরা টেন্স যেহেতু পারছি না, এজন্য আমি সবার উদ্দেশ্যে করে দিচ্ছি। লাস্টলি প্রেজেন্ট, এতটা লেখা যাবে না। পারফেক্ট, কন্টিনিউয়াস, past, perfect, continuous, future, perfect, continuous. বলেন বলেন, আমি আপাতত কমেন্টস দেখতেছি না, এই জন্য আসলে এই মুহূর্তে উত্তর দিতে পারছি না, আনফরচুনেটলি। এই হচ্ছে আমাদের টেন্সের ডিসকাশন ক্লোজ। এই 12টাই আছে, আর ক্লাস করতে ইচ্ছা করতেছে না, স্বাভাবিক। একটা না 2 ঘন্টা ক্লাস করতে তো প্যারাই লাগার কথা। এই হচ্ছে আমাদের টেন্সের ডিসকাশন ক্লোজ। এইখানে হচ্ছে আমাদের টেন্সের ডিসকাশন ক্লোজ। আচ্ছা, আমি 1 সেকেন্ড সময় দিচ্ছি। আপু প্র্যাকটিসের জন্য একটা বই সাজেস্ট করেন। এটা একটু কঠিন আপু, প্র্যাকটিসের জন্য বই সাজেস্ট করা। গাইড বুকস, হোয়াট এভার গাইড বুকস ইউ হ্যাভ, সবগুলাই আসলে ভালো। ওরে বাবা, ঠিক আছে, শেষ। আমরা আজকের মতো ক্লাসটাকে শেষ করি। আরও কারো কোনো সমস্যা থাকলে প্লিজ আমাকে একটু পরবর্তী ক্লাসে জানাই দিবেন, ঠিক আছে? আপাতত আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু দ্রুত গতিতে আমাকে জানাই দিতে পারো। অ্যান্ড আর তো আমাকে বলতে পারেন, আমি বলতে পারছি না, আপনি যে কোনো বই থেকে প্র্যাকটিস করে নিতে পারেন। আমরা নেক্সট ক্লাসটা করব, রুটিন দেখে নাও, পেয়ে যাবা। স্কলারশিপের মাস ডিস্ট্রিবিউশনটাও আমাদের কোর্সে দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। সোফার আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করি, দেখা হবে পরবর্তী ক্লাসে। যার যার প্রবলেম রয়ে গেছে ক্লাসটা আরেকবার দেখে নাও, তোমাদের জন্য আই হোপ হেল্পফুল হবে।